ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। আজকে আমরা শুরু করব ইতিহাস প্র্যাকটিস ক্লাস। 16 নম্বর ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। এর আগে 15খানা প্র্যাকটিস ক্লাস নিয়ে আমরা আলোচনা করেছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখানে ছিল। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে এবং শেয়ার করে দেবে। এবং আমরা যেভাবে প্রতিদিনের মতো মক টেস্ট দিই, নতুন নতুন প্রশ্নের সাথে কিন্তু আমরা পরিচিত হতে পারি। এবং আমরা দেখব যে ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের জানা নেই সেগুলো বারবার করে আয়ত্ত করা, বারবার করে পরীক্ষা দেওয়া এবং সেগুলো পড়া, এগুলো কিন্তু জরুরি। যে কোনো ধরনের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কিন্তু বেশি আসছে। সুতরাং চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্ন প্র্যাকটিস শুরু করি। তার আগে দেখে নাও, আমাদের সম্প্রতি 2খানা ব্যাচ লঞ্চ হয়েছে, লেডি কনস্টেবল এবং পিএসসি ক্লার্কশিপের ব্যাচ। সপ্তাহে 6 দিন বিষয়ভিত্তিক ক্লাস রয়েছে এবং পিডিএফ নোটস এগুলো পাওয়া যাবে। তোমরা দেখবে এবং যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে নেবে। চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন, বাংলার ওয়ার্ড টাইটেলার নামে কারা পরিচিত? বাংলার ওয়ার্ড টাইটেলার নামে কারা পরিচিত? দেখো, প্রশ্ন ভিতর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে আসবে, সুতরাং সব প্রশ্নগুলোর মাথায় রাখা উচিত এবং এইগুলো একদম পরিচিত প্রশ্ন যে বাংলার ওয়ার্ড টাইটেলার নামে কারা পরিচিত, বলো। বাংলার ওয়ার্ড টাইটেলার নামে কারা পরিচিত? বাংলার ওয়ার্ড টাইটেলার নামে পরিচিত হচ্ছে দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস বাংলার ওয়ার্ড টাইটেলার নামে পরিচিত। কারণ কি? নীল বিদ্রোহে তারা কিন্তু নেতৃত্ব দিয়েছিল, নীল বিদ্রোহে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। এই রামরতন মল্লিক বলা হয় যে রামরতন মল্লিক হচ্ছেন নড়াইলের জমিদার। বাংলাদেশের নড়াইলের জমিদার ছিলেন ইনি। নড়াইলের জমিদার রামরতন মল্লিক এবং রফিক মন্ডল ছিল মালদাহের বিদ্রোহী, নীল বিদ্রোহী। এবং মহেশ বন্দ্যোপাধ্যায় ছিল পাবনা জেলার। এরা সবাই কিন্তু নীল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল। বাংলার ওয়ার্ড টাইটেলার নামে পরিচিত ছিল দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। ঠিক। 2 নম্বর দেখো, বাংলার মুকুটহীন সম্রাট নামে কে পরিচিত? বাংলার মুকুটহীন সম্রাট নামে কে পরিচিত? রাজা রামমোহন রায়, নবগোপাল মিত্র, স্বামী বিবেকানন্দ নাকি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়? সবাই বলবে বাংলার মুকুটহীন সম্রাট নামে কে পরিচিত? বাংলার মুকুটহীন সম্রাট নামে কে পরিচিত? সবাই উত্তর করবে বাংলার মুকুটহীন সম্রাট নামে কে পরিচিত? উত্তর কি হবে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাংলার মুকুটহীন সম্রাট নামে পরিচিত। আর এক নামে ডাকা হয় কি? রাষ্ট্রগুরু। রাষ্ট্রগুরু নামে ডাকা হয়। বাংলার মুকুটহীন সম্রাট নামে পরিচিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রাষ্ট্রগুরু নামে পরিচিত। এবং তিনি 1876 খ্রিস্টাব্দে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন নামে রাজনৈতিক সংগঠন একটি প্রতিষ্ঠা করেছিলেন। ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন কবে? ভারত সভা 1876 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। তাহলে ভারত সভা 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা 1876 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এবং বাংলার মুকুটহীন সম্রাট নামে পরিচিত। আরেক নামে ডাকা হয় রাষ্ট্রগুরু। 3 নম্বর দেখো, স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত কোন উপন্যাস? গোরা, আনন্দমঠ, বর্তমান ভারত নাকি পরিব্রাজক? স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত
উত্তর করবে সবাই। স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত কে? আনন্দমঠ। আনন্দমঠ এই উপন্যাসটি স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত এবং এটি বঙ্গদর্শন পত্রিকায় বঙ্গদর্শন পত্রিকায় বঙ্গদর্শন পত্রিকায় 1881 খ্রিস্টাব্দ থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে। বঙ্গদর্শন পত্রিকায় 1881 খ্রিস্টাব্দে ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে এই আনন্দমঠ স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত। কারণ কি? বিপ্লবীদের মধ্যে একটা উৎসাহ সঞ্চার, বিপ্লবীদের বিদ্রোহ করার একটা উৎসাহ সঞ্চার এই আনন্দমঠ উপন্যাস থেকে পাওয়া গিয়েছিল। 4 নম্বর দেখো, ফুলতার ছদ্মনাম কোন মহিলা স্বাধীনতা সংগ্রামী ছিল? ফুলতার ছদ্মনাম কোন মহিলা স্বাধীনতা সংগ্রামীর ছিল? উত্তর করবে সবাই। ফুলতার ছদ্মনাম কোন মহিলা স্বাধীনতা সংগ্রামী ছিল? মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, বাসন্তী দেবী, সরোজিনী নাইডু। কি হবে উত্তর? উত্তর হবে প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদার ফুলতার ছদ্মনামে মহিলা স্বাধীনতা সংগ্রামী ছিল প্রীতিলতা ওয়াদ্দেদার। 1930 খ্রিস্টাব্দে চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠন, তিনি ইউরোপীয় ক্লাবে চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠনের সাথে যুক্ত ছিলেন। চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠন, চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠনের সাথে যুক্ত ছিলেন। 1930 খ্রিস্টাব্দে চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠনের সাথে যুক্ত ছিলেন, ইউরোপীয় ক্লাবে আক্রমণ করেছিলেন এবং নিজে পরে আত্মহত্যা করেছিলেন। তাহলে প্রীতিলতা ওয়াদ্দেদার ফুলতার ছদ্মনামে নামে পরিচিত। 5 নম্বর দেখো, ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কার বিপ্লবী দলের নাম? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কার বিপ্লবী দলের নাম? সূর্য সেন, চিত্তরঞ্জন দাস, মহাদেব গোবিন্দ রানাডে নাকি অ্যানি বেসান্ত? উত্তর বলবে। উত্তর কি হবে? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি সূর্য সেনের বিপ্লবী দলের নাম ছিল, যেটা 1930 সালে নিজের বিপ্লবী দলের নাম পরিবর্তন করে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি করা হয়। এবং চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠনের জন্য 1926 থেকে 28 খ্রিস্টাব্দ পর্যন্ত গ্রেপ্তার করে রাখা হয় সূর্য সেনকে। 1926 থেকে 28 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1926 থেকে 1928 খ্রিস্টাব্দ পর্যন্ত গ্রেপ্তার হয়েছিলেন তিনি। সূর্য সেন কবে? 1926 থেকে 1928 খ্রিস্টাব্দ পর্যন্ত গ্রেপ্তার হয়েছিলেন এবং 1930 খ্রিস্টাব্দে তার বিপ্লবী দলের নাম ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি রাখা হয়। 6 নম্বর দেখো, আজাদ হিন্দ দিবস। আজাদ হিন্দ দিবস কবে পালন করা হয়? 12ই নভেম্বর, 11ই নভেম্বর, 15ই নভেম্বর নাকি 30শে নভেম্বর? আজাদ হিন্দ দিবস কবে পালন করা হয়? উত্তর কি হবে? উত্তর হবে 12ই নভেম্বর আজাদ হিন্দ দিবস পালন করা হয়। কারণ কি? 1945 খ্রিস্টাব্দে 12ই নভেম্বর বা 11ই নভেম্বর থেকে কিন্তু এই 1945 খ্রিস্টাব্দে দিল্লির লালকেল্লায় আজাদ হিন্দ সেনাদের বিচার শুরু হয় এবং ঠিক 11ই নভেম্বর আজাদ হিন্দ সপ্তাহ
আজাদ হিন্দ সপ্তাহ পালন করা হয়? আজাদ হিন্দ সপ্তাহ পালন করা হয় 11 নভেম্বর, আজাদ হিন্দ দিবস পালন করা হয় 12 নভেম্বর। মনে থাকবে কি কারণে 1945 খ্রিস্টাব্দে আজাদ হিন্দ সেনাদের লালকেল্লায় বিচার শুরু হয়, এই কারণে। 7 নম্বর দেখো, সংবাদ প্রভাকর পত্রিকাটি কার সম্পাদিত? সংবাদ প্রভাকর পত্রিকাটি কার সম্পাদিত? সবাই উত্তর করবে, সংবাদ প্রভাকর পত্রিকাটি কার সম্পাদিত? উত্তর কি হবে? ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর পত্রিকাটির সঙ্গে যুক্ত ছিলেন। রামমোহন রায়ের সংবাদপত্রের নাম কি? সংবাদ কৌমুদী। সংবাদ কৌমুদী, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর। এছাড়াও ছিল ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের পত্রিকা ছিল সমাচার চন্দ্রিকা। কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো সংবাদপত্র পত্রিকাটি সংবাদ প্রভাকর, ঈশ্বরচন্দ্র গুপ্ত, রাজা রামমোহন রায়ের সংবাদ কৌমুদী। 8 নম্বর দেখো, কে বলেছেন বিবেকানন্দই আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা? কে বলেছেন বিবেকানন্দই আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা? উত্তর করবে, সবাই উত্তর করো। উত্তর কি হবে? অরবিন্দ ঘোষ বলেছিলেন যে বিবেকানন্দই আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা। বিবেকানন্দের অনেকগুলো প্রবন্ধ ছিল, যেমন ভাববার কথা, পরিব্রাজক, ঠিক, ভাববার কথা, পরিব্রাজক, এগুলো কিন্তু ছিল কি? প্রবন্ধ। বর্তমান ভারত, এগুলোই হচ্ছে আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা। 9 নম্বর দেখো, বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর করবে, বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর করবে, উত্তর হবে কি? রাজা রামমোহন রায় বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেছিলেন পটলডাঙ্গা একাডেমি, যেটা বর্তমানে হেয়ার স্কুল নামে পরিচিত। পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। এবং রাজা রামমোহন রায় বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করে 1826 খ্রিস্টাব্দে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। এবং পটলডাঙ্গা একাডেমির প্রতিষ্ঠাতা ডেভিড হেয়ার, যেটা বর্তমানে হেয়ার স্কুল নামে পরিচিত। 10 নম্বর দেখো, কার্লাইল সার্কুলার, পেডলার সার্কুলার, নিয়ন সার্কুলার, এগুলি দমনমূলক সার্কুলার। এগুলো কবে ঘোষণা করা হয়? 1906 খ্রিস্টাব্দে, 1930, 1905 নাকি 1920 খ্রিস্টাব্দে? কার্লাইল সার্কুলার, পেডলার সার্কুলার, নিয়ন সার্কুলার, এগুলি দমনমূলক সার্কুলার কবে ঘোষণা করা হয়? উত্তর করবে সবাই, সবাই উত্তর করবে।
কবে? সবাই উত্তর করো। উত্তর কি হবে? 1905 খ্রিস্টাব্দে। 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার, পেডলার সার্কুলার এগুলো জারি করা হয়। কারণ কি? বঙ্গভঙ্গে বিরোধী আন্দোলনের সময় ছাত্ররা প্রতিদিন মিছিল মিটিং করে সরকারকে ব্যতিব্যস্ত করেছিল, ব্রিটিশ সরকারকে। এই কারণে দমনমূলক দমনমূলক এই সার্কুলারগুলো করা হয়। কার্লাইল সার্কুলার, পেডলার সার্কুলার, নিয়ন সার্কুলার এর মাধ্যমে ছাত্র দমন পীড়ন নীতি গ্রহণ করা হয়, যেটা 1905 খ্রিস্টাব্দে ঘটেছিল। 11 নম্বর দেখো, ভারতের বুলবুল নামে কে পরিচিত? ভারতের বুলবুল নামে কে পরিচিত? উত্তর করো সবাই। ভারতের বুলবুল নামে কে পরিচিত? উত্তর কি হবে? সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু ভারতের বুলবুল নামে পরিচিত ছিলেন। তিনি রাষ্ট্রীয় স্ত্রী সংঘ, মনে রাখবে, রাষ্ট্রীয় স্ত্রী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। রাষ্ট্রীয় স্ত্রী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। ভারতের বুলবুল নামে পরিচিত ছিলেন সরোজিনী নাইডু। 12 নম্বর দেখো, ভারতের প্রথম ছাত্রী সংগঠন। ভারতের প্রথম ছাত্রী সংগঠনের নাম কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের প্রথম ছাত্রী সংগঠনের নাম কি? উত্তর করবে। দীপালি সংঘ, মহিলা রাষ্ট্রীয় সংঘ, রাষ্ট্রীয় স্ত্রী সংঘ, নাকি নারী সত্যগ্রহ সমিতি? কোনটি হবে উত্তর? ভারতের প্রথম ছাত্রী সংগঠন, ভারতের প্রথম ছাত্রী সংগঠনের নাম কি? উত্তর কি হবে? দীপালি সংঘ। দীপালি সংঘ হচ্ছে ভারতের প্রথম ছাত্রী সংগঠন। এটি ঢাকায় প্রতিষ্ঠা করা হয়েছিল 1923 খ্রিস্টাব্দে। তাহলে ভারতের প্রথম ছাত্রী সংগঠন কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ঢাকায়, 1923 খ্রিস্টাব্দে। ঢাকায় 1923 খ্রিস্টাব্দে দীপালি সংঘ ভারতের প্রথম ছাত্রী সংগঠনের তৈরি হয়। 13 নম্বর দেখো, কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি কবে গঠিত হয়? কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি কবে গঠিত হয়? উত্তর কি হবে? 1823 খ্রিস্টাব্দে গঠিত হয় কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি। কেন গঠিত হয়েছিল? কোম্পানি প্রতি বছর শিক্ষা খাতে 1 লক্ষ টাকা ব্যয় করার সুপারিশ করেছিল। সেই টাকাটা কোথায় ব্যয় করা হবে, কিভাবে ব্যয় করা হবে, তার জন্য কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি গঠন হয়, যেটা 1823 খ্রিস্টাব্দে। 14 নম্বর দেখো, 1858 খ্রিস্টাব্দে যে আইন দ্বারা ভারতে ব্রিটিশ পার্লামেন্টের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় তার নাম কি ছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় অনেকবার আসার মতো এবং এসেছে এই ধরনের প্রশ্ন। এটা 1858 খ্রিস্টাব্দে কোন আইন দ্বারা ভারতের ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় তার নাম কি? 1858 খ্রিস্টাব্দের যে আইন মাধ্যমে ভারতে ব্রিটিশ পার্লামেন্টের যে কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল সেই আইনটার অ্যাকচুয়াল নামটা কি, এটা জানতে চাইছে। ভারতে ইংরেজ শাসনের বিস্তার, ভারতে কোম্পানি শাসনের স্থায়িত্ব, নাকি ভারতে উন্নত ধরনের শাসন প্রবর্তনের আইন, নাকি ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা? কোনটি হবে? কোনটি হবে উত্তর করবে সবাই। দেখো উত্তর কি হবে? ভারতে উন্নত ধরনের শাসন প্রবর্তনের আইন, এটাই ছিল 1858 খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃত্ব প্রতিষ্ঠিত যে আইনটা হয়েছিল তার নাম হচ্ছে ভারতে উন্নত ধরনের শাসন প্রবর্তনের আইন, এটা মনে রাখবে। 15 নম্বর দেখো, গ্যারান্টি ব্যবস্থা কিসের সাথে যুক্ত? গ্যারান্টি ব্যবস্থা কিসের সাথে যুক্ত? পুলিশ প্রশাসন, ব্যবসা বাণিজ্য, রেলপথ, কৃষি সাহায্য। গ্যারান্টি ব্যবস্থা কিসের সাথে যুক্ত?
উত্তর করো সবাই, গ্যারান্টি ব্যবস্থা কিসের সাথে যুক্ত? দেখো, গ্যারান্টি ব্যবস্থা রেলপথ প্রবর্তনের সাথে যুক্ত। রেলপথ প্রবর্তনের সাথে যুক্ত গ্যারান্টি ব্যবস্থা। গ্যারান্টি ব্যবস্থার মাধ্যমে রেলপথের সম্প্রসারণ কিন্তু হয়েছিল। রেল বোর্ড কবে গঠিত হয়? রেল বোর্ড কবে গঠিত হয়? উত্তর করো, রেল বোর্ড কবে গঠিত হয়? 1905 খ্রিস্টাব্দে কিন্তু রেল বোর্ড গঠিত হয়েছিল। অন্তপুর স্ত্রী শিক্ষা সভা ও ভিক্টোরিয়া কলেজ কে স্থাপন করেছিল? অন্তপুর স্ত্রী শিক্ষা সভা ও ভিক্টোরিয়া কলেজ কে স্থাপন করেছিলেন? কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, শ্রীমতী অ্যানি বেসান্ত নাকি সরোজিনী নাইডু? বলো, অন্তপুর স্ত্রী শিক্ষা সভা ও ভিক্টোরিয়া কলেজ কে স্থাপন করেছিল? উত্তর কি হবে? কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন অন্তপুর স্ত্রী শিক্ষা সভা ও ভিক্টোরিয়া কলেজ স্থাপন করেছিলেন। এছাড়া ইনি অনেক পত্রিকা প্রকাশ করতেন, যেমন বামাবোধিনী, বামাবোধিনী, অবলা বান্ধব, পরিচারিকা, এই পত্রিকাগুলি কিন্তু প্রকাশ করতেন। অবলা বান্ধব, বামাবোধিনী, পরিচারিকা, মহিলা, এই পত্রিকাগুলি তিনি কিন্তু প্রকাশ করতেন কেশবচন্দ্র সেন। 18 নম্বর দেখো, রঞ্জিত সিংকে রাজা উপাধি কে দিয়েছিলেন? রঞ্জিত সিংকে রাজা উপাধি কে দিয়েছিলেন? জামান শাহ, মহাসিংহ, এলেন বরা নাকি শাহ সুজা? উত্তর করবে। রঞ্জিত সিংকে রাজা উপাধি দিয়েছিলেন জামান শাহ। আফগানিস্তানের অধিপতি জামান শাহ রঞ্জিত সিংকে রাজা উপাধি দিয়েছিলেন। 29 নম্বর দেখো, অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দিরটি কে নির্মাণ করেছিলেন? অমৃতসরের বিখ্যাত যে স্বর্ণ মন্দিরটি ছিল সেটি কে নির্মাণ করেছিলেন? গুরু অর্জুন, গুরু রামদাস, গুরু অমরদাস নাকি গুরু হরগোবিন্দ? অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দির। উত্তর কি হবে? গুরু রামদাস অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দিরটি নির্মাণ করেছিলেন। 20 নম্বর দেখো, শকর খেদার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? শকর খেদার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? নাকি হায়দ্রাবাদের নিজাম ও মুলুক ঘোল, ফরাসি না ইংরেজ নাকি মারাঠা আফগান? কোনটি হবে? শকর খেদার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর কি হবে? হায়দ্রাবাদের নিজাম ও মুঘল সেনাপতিদের মধ্যে হয়েছিল শকর খেদার যুদ্ধ। কারণ মুঘল যে বাদশাহ ছিল তাকে ভুল বোঝানো হয়েছিল যে হায়দ্রাবাদের নিজাম তার বিরুদ্ধে চলে যাচ্ছে, এই কারণে তাদের সাথে যুদ্ধ করা হয়েছিল হায়দ্রাবাদের নিজামের সাথে মুঘল সেনাপতির। কিন্তু দুর্ভাগ্যক্রমে মুঘল সেনাপতিদের পরাজয় ঘটে, মুঘল সেনাবাহিনীর পরাজয় ঘটে এবং মুঘল বাদশাহ হায়দ্রাবাদের নিজামকে দাক্ষিণাত্যের জন্য, হায়দ্রাবাদের জন্য স্বীকৃতি দিয়েছিল। চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য কয়টি প্রদেশে বিভক্ত ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কয়টি প্রদেশে বিভক্ত ছিল? উত্তর করবে সবাই। চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কয়টি প্রদেশে বিভক্ত ছিল? উত্তর কি হবে? 4টি।
চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কয়টি প্রদেশে বিভক্ত ছিল? 4টি প্রদেশে বিভক্ত ছিল। কি প্রাচ্য উত্তরাপথ অবন্তী দক্ষিণাপথ নামে পরিচিত? চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য প্রদেশ 4টি ভাগে বিভক্ত ছিল। কথা সারিৎসাগর ও গ্রন্থের রচয়িতাকে? কথা সারিৎসাগর গ্রন্থের রচয়িতাকে? কথা সারিৎসাগর গ্রন্থের রচয়িতাকে? উত্তর করবে সবাই। কথা সারিৎসাগর গ্রন্থের রচয়িতাকে? উত্তর কি হবে? সোমদেব ভট্ট। সোমদেব ভট্ট কথা সারিৎসাগর গ্রন্থের রচয়িতা। মুদ্রা রাক্ষস নাটকে কোন মৌর্য সম্রাটকে বৃষল ও কুলহীন বলা হয়েছে? ইতিহাস যখন পড়বে ইতিহাসের মতো করে পড়া উচিত। প্রতিটা প্রশ্ন ফুটিয়ে, প্রতিটা লাইন অনুযায়ী, প্রতিটা পেজ থেকে মূল এড়িয়ে যাওয়া তথ্যগুলো কিন্তু পড়া উচিত। এই কারণে পরীক্ষায় কিন্তু খুবই সুবিধা হয় এইভাবে পড়লে। না তো পরীক্ষায় ইতিহাসের প্রশ্ন আমরা ইতিহাস পড়ি, অনেকবারই পড়ি, কিন্তু বারবার যে দিকগুলো এড়িয়ে যায় ঠিক সেই দিক থেকে প্রশ্ন কিন্তু চলে আসে। তাহলে মুদ্রা রাক্ষস নাটকে কোন মৌর্য সম্রাটকে বৃষল ও কুলহীন বলা হয়েছে? উত্তর কি হবে? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যকে বৃষল ও কুলহীন বলা হয়েছে মুদ্রা রাক্ষস নাটকে। মনে থাকবে। 24 নম্বর দেখো, ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণমুখী রাষ্ট্রের আদর্শ কোন প্রাচীন সম্রাট প্রথম তুলে ধরেছিল? ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণমুখী রাষ্ট্রের আদর্শ কোন প্রাচীন কোন প্রাচীন সম্রাট প্রথম তুলে ধরেছিল? উত্তর কি হবে? অশোক। অশোক তুলে ধরেছিল ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণমুখী রাষ্ট্রের আদর্শ। 25 নম্বর দেখো, প্রাচীন বৈদিক যুগে কর আদায়কারী কর্মচারীদের কি নামে ডাকা হতো? প্রাচীন বৈদিক যুগে কর আদায়কারী কর্মচারীদের কি নামে ডাকা হতো? উত্তর করবে সবাই। উত্তর কি হবে? ভাগদূত। ভাগদূত নামে ডাকা হতো প্রাচীন বৈদিক যুগে কর আদায়কারী কর্মচারীদের ভাগদূত নামে ডাকা হতো। কোন যুগে অস্পৃশ্যতার সূচনা হয়? কোন যুগে অস্পৃশ্যতার সূচনা হয়? উত্তর করবে। কোন যুগে অস্পৃশ্যতার সূচনা হয়? দেখো, পরবর্তী বৈদিক যুগে অস্পৃশ্যতার সূচনা কিন্তু হয়েছিল। মগধ উত্তর ভারতের শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হয় কার রাজত্বকালে? মগধ উত্তর ভারতের শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হয় কার রাজত্বকালে? উত্তর কি হবে? নাগ দশক। নাগ দশকের রাজত্বকালে মগধ উত্তর ভারতের শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হয়। মগধ উত্তর ভারতের শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হয় নাগ দশকের সময়ে। এখানে দেখো, মহাপদ্মনন্দ এবং চন্দ্রগুপ্ত মৌর্য। মহাপদ্মনন্দর পরেই মহাপদ্মনন্দ, এটাকে বলা হয় দ্বিতীয় পরশুরাম বলা হয়। এক রাট, এক ছত্র, এরকম উপাধি তার ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে কৌটিল্যের সাহায্যে তিনি মগধে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন। সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কে? সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কে? সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কে? উত্তর কি হবে? আর্যভট্ট। আর্যভট্ট হচ্ছে সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা। 29 নম্বর দেখো, গুপ্ত যুগকে গ্রিসের ইতিহাসের পেরিক্লিসের যুগ বলেছেন। গুপ্ত যুগকে গ্রিসের ইতিহাসের পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছেন কোন ঐতিহাসিক? ঐতিহাসিক বার্নেট,
ডক্টর স্মিথ, রমেশচন্দ্র মজুমদার, লেন পুল কি হবে ঐতিহাসিক বার্নেট, ডক্টর স্মিথ, রমেশচন্দ্র মজুমদার, লেন পুল কি হবে গুপ্ত যুগকে ইতিহাসের পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছেন। উত্তর কি হবে ঐতিহাসিক বার্নেট। ঐতিহাসিক বার্নেট গুপ্ত যুগকে গ্রিসের ইতিহাসের পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছেন। তারপরে দেখো চোলদের নতুন রাজধানী প্রতিষ্ঠা করেন গঙ্গাইকোন্ড চলপুরম। এটা চোলপুরম নাম দিয়েছিলেন কোন চোল রাজা, মানে চোলদের নতুন রাজধানী প্রতিষ্ঠা করে গঙ্গাইকোন্ড চোলপুরম নাম দিয়েছিলেন কোন চোল রাজা? উত্তর করবে। দেখো উত্তর কি হবে প্রথম রাজেন্দ্র চোল। প্রথম রাজেন্দ্র চোল তাদের নৌশক্তি প্রভাবে বঙ্গোপসাগর চোল হ্রদে পরিণত হয়েছিল। মনে থাকবে সবার। তাহলে আজকে এ পর্যন্ত। কার কতটা হলো অবশ্যই জানাবে এবং এই ধরনের প্রশ্নগুলো বারবার রিভিশন করবে। তার ফলে কিন্তু তোমাদের পরীক্ষায় যে কোনো ধরনের পরীক্ষায় কিন্তু ইতিহাসের দিক থেকে খুবই সুবিধা হবে। এছাড়া আমাদের ব্যাচ রয়েছে, আমাদের ফ্রি লাইভ ক্লাস শিডিউল গুলো দেখে নেবে।